আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি পুরোপুরি কার্যকর করতে ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রাখেন সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। যুদ্ধবিরোধী কোনো নীতিনৈতিকতা থেকে যে ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ দিয়েছিলেন, বিষয়টি মোটেই সেরকম নয়। বরং তিনি এটাই দেখাতে চেয়েছেন যে আমেরিকান সাম্রাজ্য ও ইসরায়েলকে নিয়ন্ত্রণের একক ক্ষমতা কেবল তারই রয়েছে। যুদ্ধ কখন বন্ধ হবে সেটা কেবল তিনি নির্ধারণ করার মালিক। ট্রাম্পের চাপে পড়ে অসম্মানজনক যুদ্ধবিরতি চুক্তি করে এখন সব দিক থেকেই চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। তার সরকারের ও নিজের রাজনৈতিক অস্তিত্বই এখন হুমকির মুখে পড়েছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। গাজার যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হল দীর্ঘ ১৫ মাস পর। এই ১৫ মাসে নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অত্যন্ত দক্ষতার সঙ্গে বাইডেন প্রশাসনকে নাকে দড়ি লাগিয়ে ইচ্ছেমতো ঘুরিয়েছেন। যুক্তরাষ্ট্রকে নিজের আয়ত্তে রেখে গণহত্যাকারী এই যুদ্ধ কিভাবে নিজের ইচ্ছেমতো অব্যাহত রাখা যায় সেটা তিনি ভালোভাবেই দেখিয়েছেন বিশ্বকে। নেতানিয়াহুর এই কৌশল বুঝতে ব্যর্থ হওয়ার খেসারত ডেমোক্রেটদেরকে দিতে হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের মাধ্যমে। এখন বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ট্রাম্প ইসরায়েল ও নেতানিয়াহুকে পুরস্কৃত করার জন্য কোন পথ বেছে নেন তা দেখার জন্য। যে যুদ্ধবিরতির প্রস্তাব গত বসন্তে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলকে দেয়া হয়েছিল সেটা নেতানিয়াহু গ্রহণ করেননি। সেই একই প্রস্তাব ট্রাম্পের দূত এক সপ্তাহের আলোচনায় কিভাবে নেতানিয়াহুকে মেনে নিতে বাধ্য করলেন তা ইসরায়েলের সাধারণ মানুষ এখনও বুঝে উঠতে পারছে না। এখন তাদের সাধারণ একটি প্রশ্ন, তাহলে এতদিন যুদ্ধ অব্যাহত রাখা হয়েছিল কেন? কেন এতগুলো সৈন্যের জীবন গেল গাজায়? জিম্মিদের জীবনকেই কেন বা হুমকির মুখে ফেলেছিলেন নেতানিয়াহু? তার কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না তারা। অথচ এই যুদ্ধে ইসরায়েলের মূল লক্ষ্যের একটিও অর্জিত হয়নি গত ১৫ মাসে। হামাসকে নির্মূল করা তো দূরের কথা, তাদেরকে সামান্যতম দুর্বল করা যায়নি। সংগঠনটির সামরিক সক্ষমতাও কমেনি। আগামী দিনে যে হামাস গাজার নিয়ন্ত্রণে থাকবে না সেরকম কোনো কথাও চুক্তির শর্তে উল্লেখ করা হয়নি। তাহলে কেন এই যুদ্ধ এতদিন টেনে নেওয়া হয়েছে তার উত্তর জানা নেই ইসরায়েলি জনগণের। গাজাকে ধ্বংস করা ও গণহত্যা চালানোর মাধ্যমে বিশ্বে ইসরায়েলের নৈতিক অবস্থান যুদ্ধের আগের চেয়ে অনেক নিচে নেমে গেছে। গাজায় গণহত্যার জন্য নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈন্যরাও যুদ্ধ অপরাধের জন্য সারা বিশ্বে নিন্দিত ও ধিক্কৃত হচ্ছে। অন্যদিকে হামাস ও ফিলিস্তিনিরাই বিশ্বের মানুষের সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন। এর অর্থ এটাই দাঁড়াচ্ছে আরব বিশ্বের কোনো দেশ এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনায় গেলে তাদেরকে অবশ্যই ফিলিস্তিনের স্বাধীনতার দাবির বিষয়টিকে সামনে আনতে হবে। এটি ফিলিস্তিনিদের জন্য একটি বড় অর্জন। সব মিলিয়ে নেতানিয়াহু বর্তমানে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ে গেছেন। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের পক্ষে বাজি ধরেছিলেন। তিনি আশা করেছিলেন যে ট্রাম্প বিজয়ী হলে ইরানে আক্রমণ চালানো ইসরায়েলের জন্য খুব সহজ হবে। তিনি ইতিমধ্যেই হিজবুল্লাহকে দুর্বল ও সিরিয়া থেকে ইরানকে সরে যেতে বাধ্য করতে পেরেছেন। এতে ইসরায়েলি ভোটারদের সামনে নিজের বিজয়ী ইমেজ তুলে ধরে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু তার বদলে তাকে ট্রাম্পের নির্দেশে হামাসের সাথে একটি অবমাননাকর চুক্তি করতে বাধ্য হতে হয়েছে। এই চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনাদেরকে গাজার নেতজারিম ও ফিলাডেলফি করিডোর থেকে প্রত্যাহার করতে হবে। বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। অথচ এর আগে নেতানিয়াহু জোর গলায় বলেছিলেন নেতজারিম ও ফিলাডেলফি করিডোর এখন থেকে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণেই থাকবে। কিন্তু ট্রাম্পের কারণে তার সেই আশা পূরণ হল না। কেবল তাই নয়, হামাসের সাথে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির কারণে নেতানিয়াহু নিজের দল লিকুদ পার্টিও
কট্টরপন্থী এমপি এবং তার সরকারের শরিক উগ্রপন্থী দলগুলোর মন্ত্রী এমপিরা চরমভাবে হতাশ। তারা আশা করছিলেন গাজা দখল করার পর সেখানে আবারও ইহুদি বসতি স্থাপন করা শুরু হবে, কিন্তু তাদের সেই আশা চুরমার হয়ে গেছে। তারা জানে অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করলে উত্তর গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে আনতে হবে এবং সেখানে আবারও ইহুদি বসতি স্থাপনের স্বপ্ন চিরদিনের মতো উড়ে যাবে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে ইতোমধ্যেই নেতানিয়াহুর জোট সরকার থেকে বেরিয়ে গেছে উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির নেতৃত্বাধীন ওজামা ইয়েহুদিত পার্টি। গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনেই বেন গাভির চূড়ান্তভাবে তার দলকে সরিয়ে নেন। এর আগে ক্ষমতাসীন জোট সরকার থেকে বেরিয়ে যাবার হুমকি দিয়েছিলেন তিনি। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে নেতানিয়াহুর সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে মূলত চলমান যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। স্মোট্রিচ বলেছেন, যদি সরকার যুদ্ধ চালিয়ে না যায় এবং গাজার পুরো অঞ্চল দখল করে শাসন করার পথে না এগোয় তাহলে আমি সরকার ভেঙে দেব। তিনি আরও বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি হল এই বার্তা, ইসরায়েলিদের অপহরণ করেও ইসরায়েলকে নত করা যায়। মন্ত্রিসভা থেকে বেন গাভিরের পদত্যাগ ও স্মোট্রিচের সরকার ভেঙে দেওয়ার হুমকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। সারা বিশ্বের যেসব মানুষ ইসরায়েলকে একটি অজেয় সামরিক শক্তি হিসেবে মনে করত, তাদের কাছে ইসরায়েলের এই পরাজয় বিস্ময়ের কারণ হয়ে এসেছে। ইসরায়েল চেয়েছিল গাজা থেকে ২০ লাখ ফিলিস্তিনিকে বিতাড়িত করতে, কিন্তু বাস্তবে তা হয়নি। মৃত্যুকে স্বীকার করে নিয়ে ফিলিস্তিনিরা গাজাতেই পড়েছিলেন গত ১৫ মাস ধরে। ফিলিস্তিনিদেরকে খাদ্য ও পানির অভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গাজা ছাড়তে বাধ্য করার বর্বর ইসরায়েলি কৌশল কোনো কাজে আসেনি। হামাস সমানতালে লড়াই করে ইসরায়েলি সেনাদেরকে নাস্তানাবুদ করেছে। তাদের বহু সেনা হতাহত হয়েছে এবং ধ্বংস হওয়া বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সামরিক যান গাজার অলিগলিতে পড়ে রয়েছে। নেতানিয়াহু ইসরায়েলের সব ধরনের সামরিক শক্তি নিয়ে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য, কিন্তু তার এই বর্বরোচিত কৌশল সারা বিশ্বের মানুষের সামনে ইসরায়েলি সমাজের নীতি নৈতিকতার মানদণ্ড নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। সামরিক উদ্দেশ্য হাসিল করার জন্য অবরুদ্ধ একটি ভূখণ্ডের লাখো লাখো মানুষকে মাসের পর মাস অভুক্ত রাখার কৌশল অবলম্বন করে সেখানে ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেওয়া কোনো সভ্য সমাজের নীতি হতে পারে না, কিন্তু ইসরায়েল সেই জঘন্য কাজটিই করেছে অবলীলায়। এর মধ্য দিয়েই ইহুদি বর্ণবাদী দেশটির অমানবিক চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে সবার সামনে। গাজায় গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এখন আর তার সফরে যাওয়ার সুযোগ নেই। এমনকি নেতানিয়াহুর সরকার গাজার যুদ্ধে অংশ নেয়া সেনা কর্মকর্তা ও সৈনিকদেরও বিদেশে না যাওয়ার পরামর্শ দিচ্ছে। কোনো বিশেষ কারণে গেলেও নিজেদের পরিচয় যথাসম্ভব গোপন রাখার পরামর্শ দেয়া হচ্ছে, কারণ সারা বিশ্বই গাজায় ইসরায়েলি সেনাদের বর্বরতা প্রত্যক্ষ করেছে গত ১৫ মাস ধরে। এর বিরূপ প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক। সে কারণেই এই সতর্কবার্তা দেয়া হচ্ছে সেনা কর্মকর্তা ও সৈনিকদেরকে। ইসরায়েলি নাগরিক ও তেল আবিবের জাফা সিটি কাউন্সিলে ফিলিস্তিনিদের সাবেক প্রতিনিধি আবেদ আবু সাদে এবং সম্প্রতি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইতে লেখা এক নিবন্ধে এমন তথ্যই জানিয়েছেন। নেতানিয়াহু গত ১৫ মাসের যুদ্ধে আন্তর্জাতিক আইন ও নীতি লঙ্ঘন করে বাইবেলে বর্ণিত মাত্রার যে বিপর্যয় ও মানবিক ট্র্যাজেডি চাপিয়ে দিয়েছেন ফিলিস্তিনিদের উপর, তা ইতিহাসে বিরল। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন এই যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনিদের নতুন প্রজন্মের মধ্যে ইসরায়েল বিরোধী যে চেতনার জন্ম হয়েছে তা আর কোনোদিনই মুছে ফেলা যাবে না। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।
আল্লাহ হাফেজ।